হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমি প্রশ্নবিচিত্রা রায়মার্টিন থেকে ক্লাস 11-এর বাংলা যে বইটা আছে তার যে প্রথম গল্প আছে ছুটি, ঠিক আছে, তার কোশ্চেন আলোচনা করব, তার সঙ্গে উত্তরগুলো আলোচনা করব। দেখো, এখানে প্রথম গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ছুটি। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এই যে 5 নাম্বার আছে সেটা কেমনভাবে পড়বে, 2+3 অথবা 2+3 অথবা 3+2 এরকমভাবে পড়বে, বা কোনো একটা বড় কোশ্চেন দিয়ে দেবে, সেটা 5 নাম্বারের হতে পারে, ঠিক আছে। মানে প্রত্যেকটার সঙ্গে একটা করে ছোটো করে থাকতে পারে, বা পুরোটাই একটা বড় দিয়ে দিতে পারে, যার মার্কস হচ্ছে 5, ঠিক আছে। এবং দেখ আবার বলে দিচ্ছি, বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্ন 150 শব্দ। 150 শব্দ মানে দেখো, একটা লাইন যদি তুমি লেখো, যদি একটা লাইন ধরে দেখো, এটা 1 2 3 4 5 6 7 8 9 10, মানে একটা লাইনে তুমি যদি লেখো খাতায়, 10টা করে লাইন হবে, সরি 10টা করে শব্দ হবে, ঠিক আছে। তাহলে এরকম তোমাকে 15টা শব্দ, 15টা লাইন লিখতে হবে, তবে 150টা হবে, ঠিক আছে। তার মানে বলতে চাইছি এখানে 10 থেকে 15টা লাইন লিখতে হবে, তবে একটা বড় কোশ্চেন হবে, তবে 150 শব্দ হবে, ঠিক আছে। তাহলে শুরু করছি। প্রথম দেখো, প্রথম হচ্ছে কি বলছে, ছুটি গল্প অনুসরণে নদীর ধারে ফটিকদের খেলা ও খেলা ভাঙার কাহিনীটি লেখো, ঠিক আছে। তাহলে আমরা বইটা দেখে নেব। দেখতে পাচ্ছ ছুটি, এটা তোমাদের বই। তো রবীন্দ্রনাথ কি বলছে, বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভবদয় হইল, ঠিক আছে। নদীর ধারে একটি প্রকাণ্ড শালকাষ্ট মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল, স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এরকমভাবে শুরু হচ্ছে গল্পটা, ঠিক আছে। কিন্তু এবার এখানে খেলা এখান থেকেই চলছে, কীভাবে খেলা করলো, ঠিক আছে, কীভাবে শালকাঠটাকে ঠেলে ঠেলে নিয়ে গেলো, তারপর সে মাখন কীভাবে বসলো, ঠিক আছে, তাকে কীভাবে ফেলে দিল, ঠিক আছে, সব কিছু নিয়ে, যে মাখন মাখন প্রথমে চাপতে চাইলো না, তারপরে সে চাপলো, তাকে ঠেলে দিল, ঠিক আছে, সে পড়ে গেল, ঠিক আছে, তখন কি হলো, সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, আমাদের ফটিককে মেরে ধরে চলে গেল, তখন সেইটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে। মানে এবার বইয়ের মতো করে লিখতে হবে না, নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে। সেইটাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, সেটা কেমনভাবে লিখবে। দেখো সেইটা এই রকমভাবে লিখবে, ঠিক আছে। নদীর ধারে, ঠিক আছে, বালকদের খেলার দৃশ্যটি নিজের ভাষায় লেখো, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এরমভাবে লিখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের, এই যে কোথা থেকে এটা এসেছে সেটা লিখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ছুটি গল্পে, ঠিক আছে। তাহলে এই লেখকের নাম লিখতে হবে, গল্পের নাম লিখতে হবে। তা রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে পড়ছি এবার আমি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে নদীর ধারে বালকদের খেলার দুটি দৃশ্য তৈরি হয়েছিল। ফটিক ছিল সেই দলের নেতা এবং দুই ক্ষেত্রেই পরিকল্পনা ছিল তারই। দলের অন্য সদস্যরা সেই পরিকল্পনা অনুমোদন এবং কার্যকরী করেছিল মাত্র। দৃশ্য 1 কী বলছে দেখো, নদীর ধারে একটা প্রকাণ্ড, দৃশ্য 1-এ পড়ছি, নদীর ধারে একটা প্রকাণ্ড শালগাছের গুঁড়ি কেউ রেখে দিয়েছিল মাস্তুল তৈরি করার জন্য। ফটিক পরিকল্পনা করে যে সেটিকে সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে, ঠিক আছে। যার কাঠ প্রয়োজনের মুহূর্তে সে অত্যন্ত বিস্মিত, বিরক্ত, অসুবিধা বোধ করবে। এই উপলব্ধি থেকে বালকরা সেই প্রস্তাব সম্পূর্ণ অনুমোদন করে এবং সকলে মিলে মনোযোগ সঙ্গে সেই কাজে প্রবৃত্ত হয়। কিন্তু ফটিকের ছোট ভাই মাখনলাল কী বলছে, গম্ভীরভাবে সেই গুঁড়ির উপর গিয়ে বসে এবং বসায় ছেলেদের সেই প্রাথমিক উদ্যম আঘাতপ্রাপ্ত হয়। কয়েকজন এসে তাকে একটু ঠেলার চেষ্টা করে, কিন্তু তাতেও সে বিচলিত হয় না। ফটিক এসে ভাইয়ের প্রতি আস্ফালন করে, কিন্তু মাখনলাল নিজের অবস্থান অনড় থাকে, বরং আসনটি যেন স্থায়ীভাবে দখল করে। এবার দৃশ্য 2, ঠিক আছে। দৃশ্য 2 কী হচ্ছে দেখো, বলছে দৃশ্য 2, মাখনের অনড় মনোভাব দেখে ফটিকের মনে নতুন একটা পরিকল্পনা আসে, ঠিক আছে। তার মনে হয় যে সেটি আগের থেকে আরও একটি ভালো খেলা হতে পারে, কারণ তাতে আরেকটু বেশি মজা আছে। সে প্রস্তাব করে যে মাখনকে শুদ্ধ কাঠের গুঁড়িটি গড়িয়ে দিতে হবে। মাখন মনে করে যে তাতে তার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতোই তাতেও যে কিছু বিপদের সম্ভাবনা আছে তা সে ভাবতেই পারেনি। মাখন তার সমস্ত গাম্ভীর্য ও গৌরব ও তত্ত্বজ্ঞান সমেত মাটিতে গড়িয়ে পড়ে। খেলার শুরুতেই এই আশাতীত ফল লাভ করে অন্যান্য বালকেরা অত্যন্ত আনন্দিত হলেও ফটিক এই বিপর্যয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মাখন মাটি থেকে উঠে দাদার প্রতি তীব্র রাগার প্রকাশ করে তার নাকে মুখে আঁচড় কেটে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। এইভাবে কি হয়, বালকদের খেলাটা ভেঙে যায়। মানে যখনই মাখন চলে গেল সেইভাবেই বালকদের খেলাটা ভেঙে গেল,
বোঝা গেছে? তো এইটা কোশ্চেনটা এলো। এরপরের কোশ্চেন আমরা দেখি। ঠিক আছে, তাহলে কী হলো, ছুটি গল্পের প্রথম গল্পটা আমাদের হয়ে গেল। ছুটি গল্পের অনুসরণ করে আমরা খেলা ভাঙার দৃশ্যটি পেয়ে গেলাম। 2, ফের মিথ্যে কথা বলছিস, কে কাকে মিথ্যা কথা বলছে, কে কাকে বলছে সেই কথাটা, সে কি সত্যি মিথ্যা কথা বলেছিল বলে মনে হয়, বলে আলোচনা করো। ঠিক আছে, দেখো এটা ঠিক বড় কোশ্চেন নয়, ঠিক আছে, দেওয়া আছে এখানে বড় কোশ্চেন, কিন্তু এটা কী করতে বলেছে এটা দেখো তোমাকে আহ, মানে পাট করে দিয়েছে, কে কাকে কী কথাটা বললো, কেন বললো, কী জন্য বললো, সেইগুলো দিয়েছে। ঠিক আছে, তাহলে আবার গল্পে ফিরে যায়। ঠিক আছে, দেখো এখানে গল্পে যদি ফিরে আসি, মনে পড়ছে যে ফটিক মাখন পড়ে গিয়েছিল, সে এসে তার দাদাকে বাড়িতে এসে বলেছে, কি বলেছে আমাকে দাদা মেরেছে, ফটিক মেরেছে, এটাই বলেছে সে। ঠিক আছে, দেখো সেখানটা আমরা দেখে নেবো। দেখো এখানটা, দেখো ফটিককে বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগলো। ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমূর্তি হইয়া কহিল, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কি বলো, ফটিক কহিল, না মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? ওর মা বলছে ফের মিথ্যা কথা বলছিস, তাহলে কে কাকে বললো? ফটিককে তার মা বলছে যে তুই আবার ফের ফের মানে আবার, তুই আবার মিথ্যা কথা বলছিস। তখন ফটিক কী বলছে, না কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। ফটিক কী বলছে, আমি মারিনি, মাখনকে জিজ্ঞেস করো। তাহলে ঠিক আছে, ফটিক সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছিস? ফটিক সত্যি কথাই বলছিল। কেন? মাখনকে সে মারিনি, মাখনকে খেলা করতে করতে গাছের গুঁড়ি ঠেলাতে মাখন পড়ে গেছে, বরং মাখনই তাকে মেরে এসেছিল। ফটিক কিন্তু তাকে মারেনি। মাখনকে প্রশ্ন করাতে মাখন কি বলল, আপনার পূর্ব নালিশের সমর্থন জানিয়ে, মানে যেটা সে আগে বলেছে সেটাই বলছি, সেটাকে সমর্থন জানিয়ে বলছে হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হলো না, দ্রুত গিয়ে মাখনকে সশব্দে একটা চর কষিয়া দিয়ে বলল, ফের মিথ্যে কথা। তাহলে আমাদের কোশ্চেন কী ছিল, দেখো এখানে দুটো ফের মিথ্যে কথা আছে, ফের মিথ্যে কথা বলছিস, আর এটা বলছে ফের মিথ্যে কথা। তাহলে দুবার মিথ্যে হচ্ছে কোশ্চেনটা, তাহলে আমরা আবার দেখবো। কোশ্চেন বলছে ফের মিথ্যে কথা বলছিস, এটা বলছিস দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফটিক যেটা তার ভাইকে বলছে ফের মিথ্যে কথা, আর তার মা তখন বলছে ফের মিথ্যে কথা বলছিস, তাহলে মায়েরটাই ওখানে আলোচনা এই গল্পে বা এই প্রশ্নে বলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে, এখানে পর্যন্ত লিখতে হবে। তারপরে কোশ্চেন বলছে, ফটিকের মা বিস্ময় আনন্দে অভিভূত হইয়া কহিলেন, এক সেকেন্ড, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা তিনেরটা, যে ফটিকের মা বিস্ময়ে অভিভূত হইয়া কহিলেন। ফটিকের মায়ের বিস্মিত হইবার কারণ বর্ণনা করে তিনি বিস্মিত হয়ে কি বললেন তা ব্যাখ্যা করো। বিস্মিত হবার পূর্বে কী ঘটিয়াছিল? দেখো ফটিকের মা কখন বিস্মিত হয়েছিল, যখন তার দাদা এসেছিল, ঠিক আছে, তখন তার দাদা এসেছিল, মানে ফটিকের মামা এসেছিল যখন, তখন এসেছিল। তাহলে কী হয়েছে দেখো, এই দেখো, এমন সময় সে কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া কহিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রমাণ করিল। ঠিক আছে, তাহলে দেখো কি এখানে কি বলছে, বলছে ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হলো। ফটিকের মায়ের বিস্মিত হওয়ার কারণ কেন, তার দাদা এসছে। ঠিক আছে, তিনি বিস্মিত কী করলেন বা কী বললেন, তো কী বিস্মিত কী করলো, তার দাদাকে বললো, ও বাবা দাদা তুমি এসেছো, কবে এলে, বলে কী করলো, তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো। ঠিক আছে, বিস্মিত হওয়ার পূর্বে কী ঘটিয়েছিল, বিস্মিত হওয়ার পূর্বে আবার বলছে দেখো, বিস্মিত হওয়ার পূর্বে কী ঘটেছিল, মানে এই যে বিস্মিত হলো, তার দাদাকে দেখে বিস্মিত হইলো, তো অভিভূত হইলো, তার আগে কী হচ্ছিলো, তার আগে কী হচ্ছিলো, মাখন আর কি ফটিকের সঙ্গে যে কথোপকথনটা হচ্ছিল, মানে মাখন এসে বলেছে তার দাদা ফটিক তাকে মেরেছে, সেই জন্য ফটিককে সে মারছিল। ঠিক আছে, ফটিকের মা মারছিল এবং তাকে নালিশ করছিল। সেই ঘটনা কখন ঘটেছিল তাহলে, তার মামা আসার আগে। ঠিক আছে, দেখো সব গল্পই ব্যাপারটা সে একই ঘুরে ফিরে এক জায়গাতেই আসছে। ঠিক আছে, এগুলো ছোটো ছোটো কোশ্চেন, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে পর্যন্ত হলো। এগুলো ঠিক অতটা বড় কোশ্চেন নয়, তবিও দিয়েছে তাই আমরা একটু একটু করে আলোচনা করে নিচ্ছি। এবার যে বিশম্বর বাবু তার ভগিনীকে দেখতে আসিয়াছেন, ভগিনীকে দেখতে এসে তিনি কোন কোন ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি কী করেছিলেন। দেখো এগুলো খুবই ছোটো ছোটো জিনিস। ঠিক আছে, তবু এখানে বড় কোশ্চেন নিচে 3+5 বলে 2 করে দিয়ে দিয়েছে। কী বলছে, ভগিনীকে দেখতে এসে তিনি কোন ঘটনার সম্মুখীন হইয়াছিলেন এবং তিনি কী করেছিলেন। দেখো ভগিনীকে দেখতে এসে তার কী হয়েছিল, দেখো এখান থেকে বলতে হবে, বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন, ইতিমধ্যে ফটিকের মার 2টি সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশম্বরবাবু তাহার ভগিনীকে দেখতে আসিয়াছেন। ঠিক আছে, এটা হলো
এলো। তারপরে কি করলো দেখো, তারপরে কি বলছে, কিছুদিন খুব সমারোহে গেল, অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বর বাবু তার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, ঠিক আছে, উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাত জ্বালাইতেছেন, মানে ফটিকের মা বলছে তার হাত জ্বালাইতেছে। এই শুনিয়া বিষণবাবু প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতা লইয়া গিয়া নিজের কাছে রাখিবেন, ঠিক আছে, তার বোঝা গেছে নিজের কাছে রাখিবেন এবং কি পড়াশোনা করাবেন, এটাই বলতে চাইলো। তাহলে কি হলো, তার মা তাকে এইটা বললো, সে তার মাকে জিজ্ঞাসা করলো, মানে ফটিকের মামা ফটিকের মাকে বা বিশ্বম্বর বাবু তার বোনকে ভগিনীকে জিজ্ঞাসা করলো ফটিক এবং বা তার ভাইয়ের খবর কী বা তারা কেমন পড়াশোনা করছে। সেইগুলোর জন্য তার মা বললো কিছুই পড়াশোনা করে না, ঘুরে ঘুরে বেড়ায়, এটাই বললো, দেখতে পাচ্ছ, মানে ফটিক খুব বদমাইশ, ঠিক আছে, তারপর কী বলছে আমার হাড় জ্বালিয়ে খাই, এইগুলি বললো। তখন তার মামা কী প্রস্তাব দিল যে আমি তাকে কোথায় নিজের কাছে লইয়া যাবো, এটাই হলো তার পরের ঘটনা, ছোটো করে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এগুলো সব মনে রাখতে হবে, কিন্তু গল্পটা পড়ে মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন 4 নম্বর, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন, প্রস্তাবটি বর্ণনা করো, এ প্রস্তাবে পরিণতি কী হয়েছিল পাঠ্যগল্প অবলম্বনে আলোচনা করো। দেখো বিধবা কেন, বিধবা কিসে, বিধবা মানে কে, বিধবা মানে ফটিকের মা, তিনি কিসে সম্মত হয়েছিল দেখো সেটা আমি দেখবো এখানে, ঠিক আছে। এবার আমরা ওখানটা দেখব, কোনখানে দেখব দেখো, এখানে দেখো এখানে আমরা দেখব যে বিধবা কিসে সম্মত হইয়াছিল। দেখো আমি এখানে ছোট করে কেটে রেখেছি। এই যে এখানে দেখো বলছে বিধবা এ প্রস্তাবে সহজেই কী হয়েছিল, সম্মত হয়েছিল। কে কী প্রস্তাবে সম্মত হয়েছিল এবং সেই প্রস্তাবে বাড়ির সকলে কী প্রতীক্ষা হয়েছিল দেখো। সেম কেস আমি বললাম, যখন লিখতে হবে তখন এটাই লিখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্পের নামকে লিখতে হবে, মানে যেই গল্পই হোক সেইটার নাম লিখতে হবে গল্পটা এবং লেখকের নাম লিখতে হবে। তাহলে কী লিখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্পের প্রশ্নোদ্ধৃত অংশে যে প্রস্তাবের কথা বলা হয়েছে সেটি ফটিকের মাকে দিয়েছিলেন কে, ফটিকের মামা দিয়েছিলেন, ফটিকের মামাকে বিশ্বম্বর বাবু। কি বহুদিন পশ্চিমে কাজ করার পর, এবং প্রথমে গুছিয়ে লিখতে হবে, বহুদিন পশ্চিমে কাজ করার পর দেশে ফিরে, এখান থেকে পড়ছি, ঠিক আছে, বহুদিন পশ্চিমে কাজ করার পর দেশে ফিরে বিশ্বম্বরবাবু এসেছিলেন তার বোনের সঙ্গে দেখা করার জন্য। খুব সমারোহে কয়েকদিন কাটানোর পর বিদায় নেওয়ার 2-1 দিন আগে বিশ্বম্বরবাবু তার বোনের কাছে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি বিষয়ে জানতে চান। ফটিকের মা ফটিকের অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ ইত্যাদির অভিযোগ করে। অন্যদিকে মাখনলালের শান্ত স্বভাব, পড়াশোনার আগ্রহের প্রশংসা করেন। একথা শোনার পরেই বিশ্বম্বরবাবু ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে লেখাপড়া শেখানোর প্রস্তাব দেন। বুঝে গেল, এটা প্রস্তাবটা দেন। এই প্রস্তাবে কী হয়েছিল, ফটিকের মা সম্মত হবে না, হবে না, অবশ্যই সম্মত হবে। দেখো তাহলে এই প্রস্তাবে ফটিকের মা সহজেই সম্মত হয়েছিলেন, কারণ ফটিকের বিরুদ্ধে তার অভিযোগের তালিকা দীর্ঘতর ছিল। তিনি অভিযোগ করেছিলেন ফটিক তার হাড় জ্বালাতন করে দিচ্ছে। ছোট ছেলে মাখনলালকে ফটিক কখন কোন দুর্ঘটনার মধ্যে ফেলে দেয় সেই আশঙ্কা ফটিকের মায়ের ছিল। অন্যদিকে ফটিকও এই যাওয়ার প্রস্তাবে আনন্দে রাজি হয়ে গেছিল। অতি আগ্রহে সে মামাকে অস্থির করে তোলে এবং উৎসাহে রাতে তার ঘুম হয় না। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোনখানে পর্যন্ত লিখবো আমরা, এইখানে পর্যন্ত, যে আশঙ্কা ছিল কি, তো এই প্রস্তাবে অন্যদিকে এই দেখো কখন মানে হাড় জ্বালাতন করছে ফটিক, আর ছোটো ভাই মাখনলালকে কখন কি দুর্ঘটনার মধ্যে ফেলে দেয়, এই আশঙ্কার জন্য তার মা এক কথাতেই মানে এক প্রস্তাবে রাজি হয়ে গেছিলো। বোঝা গেছে। পরে কোশ্চেন বলছে তাহার মনেই সর্বদাই আশঙ্কা ছিল, কার মনে কি আশঙ্কা ছিল, কেন আশঙ্কা ছিল, মানে কার মনে ছিল, ফটিকের মায়ের মনেই একটা আশঙ্কা ছিল কি, যে ফটিক তার ছোটো ভাই মাখনলালকে কখন না কোথায় কোথায় যদি সমুদ্রে এই কি নদীতে ফেলে দেয় বা মাথা ফাটিয়ে দেয়, ঠিক আছে, সেটা গল্পে আমাদের আছে, সেইটা আমরা দেখে নেব, ঠিক আছে। দেখো যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মায়ের মনে সর্বদাই, দেখতে পাচ্ছ এটা,
দেখো, যদিও ফটিককে বিদায় করিতে, এটা বইয়ের কোশ্চেন, ঠিক আছে, মানে বই থেকে এটা তুলেছি আমি। যদিও ফটিককে বিদায় করিতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটায়, কি দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণে একদৃষ্টতা তাকে আগ্রহ দেখিয়া ঈষৎ ক্ষুণ্ণ হইয়াছিল, ঠিক আছে। বোঝা গেছে? তা ফটিকের মায়ের আপত্তি ছিল না কেন? ফটিকের মা চাইছিল যে তার ফটিক তার বাড়ি থেকে চলে যাক, বা সে অন্য কোথায় যে থাকুক, এটাই চাইছিল। সেই জন্যই তার মায়ের কোনো আপত্তি ছিল না। কেন চাইছিল না? কারণ সে, তার মা সর্বদাই আশঙ্কা করতো যে মাখনের মাথা ফাটিয়ে দেয়, মাখনকে কোথায় নদীতে ফেলিয়ে দেয়, ঠিক আছে, এইসবই ভাবতো সে। সেই জন্য কি ফটিকের মায়ের কী ছিল? কোনো আপত্তি ছিল না। দেখো, এবার আবার করবো এই দুটো 7 আর 8 আলোচনা করবো। এই দুটো খুব বড় ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 7 আর 8 এই দুটো প্রায় একই টাইপেরই মতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো আলাদা কোশ্চেন এবং এই দুটো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো, এটা অনেকবার এসে দেখো অনুরূপভাবে দিয়েছে, এবং খুব দেখো ভালো করে দেখো, কোশ্চেন ব্যাংকে বা প্রশ্ন বিচিত্রায় স্টার দেওয়া আছে, ট্রিপল স্টার দেওয়া আছে, 3টে স্টার দেওয়া আছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হলো। তাহলে প্রথম কোশ্চেনটা পড়ি। বলছে, কি বলছে? 7 বলছে, বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই, পৃথিবীতে এমন বালাই আর নেই। এই প্রসঙ্গে গল্পকার 13-14 বৎসরের ছেলেদের মনস্তাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলি উপস্থাপন করেছেন তার পরিচয় দাও। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারিতে যে পৃথিবীর কোথাও, এবার অনুরূপ কোশ্চেনটা কী বলছে, সেই সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে খাপ খাইতেছে না, কে কোথাও কেন ঠিক খাপ খাচ্ছে না সেটাই বলো, ঠিক আছে। একই জিনিস, একই রকম কোশ্চেন, তো সেটা আমরা দেখে নেবো। তো এখানে আছে, এখান থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। দেখো এখান থেকে, এটা বই থেকেই দেওয়া আছে। দেখো, বলছে, কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমে মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি নাই। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্না পাতিয়া বসিয়াছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত অসিত অশীতি পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরে এত বয়স হইল তবু কিছুমাত্র কাণ্ডজ্ঞান যদি আছে। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, সিংহ উদ্বেগও করে না, তাহার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নয়। তাহার মুখে আদো আদো কথা ন্যাকামি লাগে, পাকা পাকা কথা বা জ্যাঠামি লাগে, কথামাত্রই প্রগলতা ভাব থাকে। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিলে বেমানানরূপে বাড়িয়া ওঠে। লোকে সেটাকে তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরে মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে কী করে? তো এইখানটা বলতে হবে আমাদের, ঠিক আছে। তো এইখানটা বলতে হবে, লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারি না। শৈশবে তার যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটি সহ্য করা যায় না। বুঝতে গেছো? তাহলে এইখান থেকে পুরোটা লিখতে হবে। যদি এবার আমরা এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কী হবে দেখো। তো এটাকে যদি আমরা সুন্দর করে বা কোশ্চেন অ্যান্সারের মতো করে লিখি তাহলে কী হবে দেখো। দেখো, এই যে পৃথিবীতে এমন বালাই আর নাই, কাকে বালাই বলা হয়েছে লেখককে অনুসরণ করে এই মনোভাবটি বিশ্লেষণ করো, ঠিক আছে। দেখো, তাহলে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের প্রশ্নোত্তরিত অংশে ফটিকের মামির ভাবনা সূত্রে লেখকের মনে হয়েছে যে 13-14 বছরের ছেলে পৃথিবীতে একটা বালাই, ঠিক আছে। বালাই মানে হচ্ছে জ্বালা, জ্বালাতন, মানে মাথা ব্যথা, ঠিক আছে। বালাই মানে তাহলে কী বললাম, জ্বালা, জ্বালাতন বা মাথা ব্যথা এরকম। ফটিককে তার বিশ্বম্বর, এবার কীভাবে বলছে দেখো, যে ফটিককে এখান থেকে, ফটিককে তার মামা বিশ্বম্বরবাবু কলকাতায় নিজের বাড়িতে নিয়ে এলে তার স্ত্রী সেই সিদ্ধান্ত মানতে পারে না। তার নিজের 3 ছেলের সঙ্গে অতিরিক্ত আর একজনের দায়িত্ব নেওয়া কতটা ঝামেলার হতে পারে তা বিশ্বম্বরবাবু বোঝেননি বলে তার স্ত্রী তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এই প্রসঙ্গে লেখকের মনে হয়েছে যে ফটিকের বয়স তার বিরুদ্ধে যায়। একটি 13-14 বছরের ছেলের কোনো শোভা নেই, আবার কোনো কাজেও লাগে না, তাকে দেখে স্নেহের উদ্বেগ হয় না, আবার তার সঙ্গসুখও একেবারেই প্রার্থনীয় নয়। তাহার মুখে আদো আদো কথা ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথামাত্রই প্রগলতা ভাব।
হঠাৎ বেড়ে ওঠার কারণে কাপড় চোপড় ছোট হয়ে যায় এবং সকালে সেটাকে কুশ্রী স্পর্ধা বলে মনে করে। শৈশবের সৌন্দর্য ও কণ্ঠস্বরে মিষ্টতা হঠাৎ করে চলে যায় এবং তার জন্য সকলে সেই কৈশোরকেই দায়ী করে। শৈশব ও যৌবনের অনেক দোষ মাফ করে দেওয়া যায়, কিন্তু এই বয়সের কোনো স্বাভাবিক ত্রুটিকে সকলের অসহ্য বলে মনে হয়। ঠিক আছে, তাহলে এতদূর আমাকে লিখতে হবে। বুঝে গেছে? যেমন বইয়ে আছে তেমন তোমরা স্বাভাবিক দেখে দেখে লিখতে পারো বা এখানটাকেও তুলে নিতে পারো। ঠিক আছে, যাই দরকার তার স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তারপরে কোশ্চেন পড়বো। বললাম আটেরটা, দেখো আটেরটা কী বলছে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। প্রভুহীন পথের কুকুর বলতে কি বোঝানো হয়েছে তার সম্পর্কে এহেন তুলনার কারণ বুঝিয়ে দাও। ঠিক আছে, আর অনুরূপ প্রশ্নে কী বলছে, চারিদিকে অনুরূপ মানে একই প্রশ্ন, এইটা উত্তর এটাই হবে। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে। তাহাকে বলতে কাকে বোঝানো হয়েছে এবং তা লিখে স্নেহশূন্য বিরাগ কথার অর্থ লেখো, সেটা কাঁটার মতো বিধার কারণ আলোচনা করো। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যান্সারটা দেখে নেবো। দেখো আর এটা আমরা আগে বই থেকে দেখে নিই। ঠিক আছে, বই থেকে আগে আমরা দেখে নেব। দেখো এখান থেকে এবার, সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃতি হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা পথহীন কুকুরের মতো মনে হয়। ঠিক আছে, বুঝে গেছো? এবার যদি এটা তুমি গুছিয়ে গেছে লেখো তাহলে কী হবে দেখো এখানে, মানে যদি এরকম উত্তর অ্যান্সার লেখার মতো করে লিখি তাহলে কী হবে দেখো। সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। ঠিক আছে, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে, তার সম্পর্কে এই মন্তব্যের কারণ আলোচনা করো। বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের, বললাম যেমন তোমাকে লিখতে হবে, কী বললাম, গল্পের নাম লিখতে হবে আর গল্পের নাম লিখতে হবে আর লেখকের নাম লিখতে হবে। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের প্রশ্নোদ্ধৃত অংশে 13-14 বছরের ছেলে ফটিক, যাকে পৃথিবীতে সকলে বালাই বলে মনে করে, তার সম্পর্কে এই কথা বলা হয়েছে। ফটিক যখন তার মামা বিষম্বর বাবুর সঙ্গে তার বাড়িতে যান, তখন বিষম্বর বাবুর স্ত্রী ফটিকের সেই আগমন মেনে নিতে পারেননি। নিজের 3 ছেলেকে নিয়ে নিজস্ব নিয়মে দিনযাপন করা বিষম্বর বাবুর স্ত্রীর কাছে ফটিকের উপস্থিতি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। ফটিকের বয়সও তার গ্রহণযোগ্যতার বিরুদ্ধে ছিল। এই প্রসঙ্গে লেখক বলেছেন যে 13-14 বছরের একটি কিশোর সংসারে অন্যদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। তার হঠাৎ বড় হয়ে ওঠা, কণ্ঠস্বর এবং কথাবার্তার ভঙ্গি পাল্টে যাওয়া ইত্যাদি কারণে অন্যরা সহজে তাকে গ্রহণ করতে পারে না। এর বিপরীতে কৈশোর এবং যৌবনের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটিরও মনে হয় যে পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই সে ঠিক মানানসই হচ্ছে না। ফলে তার নিজের অস্তিত্ব নিয়ে সে সর্বদা লজ্জিত ক্ষমাপ্রার্থী হয়ে থাকে। আবার এতদিন যে স্নেহ সে পেতে অভ্যস্ত হয়েছিল, তা থেকে বঞ্চিত হওয়ার কারণে সেই স্নেহের জন্য তার মনের মধ্যে অতিরিক্ত কাতরতা জন্মায়। দুর্ভাগ্যবশত কেউ তাকে স্নেহ করতে সাহস করে না, কারণ সেটাকে অনেকেই প্রশ্রয় বলে মনে করে। এই কারণেই লেখক বলেছেন যে তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন কুকুরের মতো হয়ে যায়। বোঝা গেছে? তাহলে দেখো এটাকে গুছিয়ে গাছিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার একটা স্ক্রিনশট তুলে নাও। আমি এটাকে জুম করে দিচ্ছি, ছোটো করে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, এটাকে স্ক্রিনশট তুলে নাও আর এটাকে স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, আর আগেরটা স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, যে বালাই নেই কেন সেটাকে স্ক্রিনশট তুলতে হবে, তুলে নেবে। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যার দরকার তার স্ক্রিনশট তুলবে। ঠিক আছে, তাই বিধবা সহজেই প্রস্তাবে রাজি হয়েছিল কেন, এটাও স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, আর এই যে নদীর ধারে খেলার দৃশ্য,
ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে ফিরে যাই। দেখো এখানে এই কোশ্চেনের এবার আমরা করবো। কি বলছে, দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। কার কোন পরিস্থিতিতে গ্রামের কথা মনে পড়িত আলোচনা করো। অনুরূপ প্রশ্ন কি বলছে, গ্রাম থেকে ফটিককে কলকাতার মামার বাড়িতে পাঠালে তার মন থেকে মুছে দিতে পারেনি বলে তার ল্যাটাই, ঘুড়ি, মা মাখন, নদী তীর, সাঁতার কিংবা স্বাধীন জীবনকে এই মন্তব্যের সত্যতা নিরূপণ করো। ঠিক আছে, এটা আমরা বই থেকে করে নেবো। ঠিক আছে, দেখো দেখো বলছি, দেখো ঘরের মধ্যে, এখান থেকে দেখবো আমরা। ঠিক আছে, এইখান থেকে দেখবো যে তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঠিক আছে, ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুড়ি লইয়া ব ব শব্দে উড়াইয়া বেড়াবার সেই মাঠ, তায়রে নায়রে নায়রে করিয়া উচ্চস্বরে সচরিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। বোঝা গেছে, প্রকাণ্ড একটা ঢাউস ঘুড়ি, ঠিক আছে, এইগুলো সবটাই আমাকে এখানে বলতে হবে। কথা বলতো এই আকর্ষণ করিত পর্যন্ত, আকর্ষণ করিত পর্যন্ত। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখে নেব, এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু এইটা দেখবো। দেখো এইটা এখানে স্টার দেওয়া আছে, তাই এটা দেখবো লাস্ট একটা 13টা। কী বলছে, সে এখনও ঢের দেরি। কোন বিষয়, কেন ঢের দেরি, সেই বিষয়ে অত দূরিত ঘটলে ফটিকের জীবনে কোন পরিবর্তন হতো বলে তোমার মনে হয়? সে এখনও ঢের দেরি কোন বিষয়ে মনে পড়ছে? যখন ফটিক জিজ্ঞাসা করেছিল যে কখন আমি বাড়ি যাব, তার মা বাবা বলেছিল কি, পুজোর সময়, এই সরি ছুটির সময়। ছুটি এখনও তো সে ঢের দেরি। সে ছুটি হলে কি, সে বাড়ি যাবে, বাড়ি হলে কী হচ্ছে, স্বাধীনতা পাবে, সে ঘুরতে পাবে, সে খেলতে পাবে, সেটাই সেখানে বোঝাতে বোঝাতে চেয়েছে। দেখো ঠিক আছে, তাহলে সেইটাই আমি জিজ্ঞেস করবো। দেখো দেখো বলছে অনেক, বলছে স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারক্রান্ত গর্দভের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার ধারে কাছে দাঁড়িয়া দূরের বাড়িগুলির ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বীপ্রহর রোদ্দে কোনো একটা দুটো ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দেওয়া যাইত, তখন তার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া সে সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলেছিল স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে তো এখনও অনেক দেরি, বা সে তো এখনও ঢের দেরি। বোঝা গেছে, সে তাহলে কেন যেতে চাই? সে এই যে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, সে এই যে তারা আনন্দ করছে, তারা স্বাধীনতা পাচ্ছে, এই স্বাধীনতার জন্য সে বাড়ি যেতে চায়। সেই বাড়ি কবে যাবে সেটা তার মামাকে জিজ্ঞেস করেছিল। মামা বললো স্কুলের ছুটি হোক। আর স্কুলের ছুটি কখন? সে কার্তিক মাসে পুজোর ছুটি, মানে পুজোর ছুটি যেটা সেটা। সেটা তো এখন অনেক দেরি। বোঝা গেছে, তাহলে এটা বোঝা গেল। তাহলে এখানে পর্যন্ত হলো। তাহলে নেক্সট দিন দেখো আমরা এখানে মোটামুটি সব কোশ্চেনগুলি মোটামুটি আলোচনা করে নিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো এটা। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, হয়েছে, স্ক্রিনশট তুলে নাও। এবার নেক্সট যে কোশ্চেনগুলো আছে এইটা আমরা পরের দিন আলোচনা করবো। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন আছে এই পার্টটা, এই পার্টগুলো আমরা আলোচনা করবো। দেখো বেশি এখানে কোশ্চেন নেই, এখানে যে স্টারগুলো দেওয়া আছে সেগুলি আলোচনা করবো। ঠিক আছে, এটা সিলেবাসে নতুন ঢোকানো আছে। ঠিক আছে, এটা সিলেবাসে নতুন ঢোকানো আছে, সেখানে এখান থেকে একটা কোশ্চেনও পড়েনি, এবারে পড়বে।
ঠিক আছে, যেগুলো স্টার দেওয়া আছে সেইগুলি আমরা আলোচনা করব। ঠিক আছে, বেশি কোশ্চেন আর নেই। ঠিক আছে, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, আমি এখানটা একটু দেখিয়ে দিলাম, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, এবং যদি তোমাদের আর কী কী লাগবে সেগুলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।